নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি এসআইআর সংক্রান্ত। আমাদের রাজ্যে এসআইআর শুরু হয়ে গিয়েছে এবং তা নিয়ে নানা প্রকারের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নানা কৌতূহল, নানা বিভ্রান্তি, আলোচনাও চলছে নানা প্রকার এবং নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি করারও চেষ্টা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফ থেকে এবং এমনকি সংবাদ মাধ্যমের তরফ থেকেও। অনেকেই বলছেন যে এসআইআর পদ্ধতিটি নাকি একটা নতুন পদ্ধতি, যেটা আগে কখনো ছিলই না। যেমন ধরুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমরা বলতে শুনলাম যে অপরিকল্পিত এসআইআর। 2002-এ 1.5 বছর লেগেছিল এসআইআর হতে, অর্থাৎ কিনা ভোটার লিস্টের যে নিবিড় সংশোধন যেটা এবছর হচ্ছে, সেটা শেষবার হয়েছিল এ রাজ্যে 2002 সালে। মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে সে বছর 1.5 থেকে 2 বছর সময় লেগেছিল গোটা ভোটার লিস্ট সংশোধনীর প্রক্রিয়াটি শেষ করতে। তাহলে এবছর এটা 1-2 মাসের মধ্যে শেষ করে ফেলতে হবে, এটা কি করে হতে পারে? এবং এটা নাকি একটা সম্পূর্ণ অপরিকল্পিত পদ্ধতি। ইলেকশন কমিশনকে তিনি বলছেন যে এসআইআর যাতে বন্ধ করা হয় বা এই সমস্ত বন্ধ করতে, এসআইআর বন্ধ করতে বলছেন মুখ্যমন্ত্রী। এবার আমাদের মতন সাধারণ মানুষেরা, তাদের মনের মধ্যে তো প্রশ্ন জাগা স্বাভাবিক যে মুখ্যমন্ত্রী যখন বলছেন তখন নিশ্চয়ই তার একটা কোনো ভিত্তি আছে, তিনি নিশ্চয়ই জেনে বুঝেই বলছেন। তাহলে আমাদের সবার আগে জানা দরকার যে এসআইআর প্রক্রিয়াটা কি এবং এটা করার এখতিয়ার আদতে কাদের। সত্যি কি এই প্রথম এই ধরনের একটা নিবিড় সংশোধনী প্রক্রিয়া কি এই প্রথমবার হচ্ছে? এর আগে কি কখনো হয়নি? সেটা বুঝতে গেলে আমাদের প্রথমেই তাকাতে হবে ভারতের সংবিধানের দিকে। ভারতের সংবিধান কি এরকম একটা পদ্ধতি, এরকম একটা প্রক্রিয়া পরিচালনা করার প্রভিশন রেখেছে? উত্তর হলো হ্যাঁ, রেখেছে। ভারতবর্ষের সংবিধানের 324 নম্বর ধারা যদি আমরা পড়ি, আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই, ভালো করে মন দিয়ে শুনুন, তাহলেই বুঝতে পারবেন এসআইআর প্রক্রিয়াটি কি এবং ভারতীয় সংবিধান এইটি পরিচালনা করার বিধান কাদেরকে দিয়েছে এবং কোন ভাষায় দিয়েছে। 324 নম্বর ধারা ভারতের সংবিধান: Superintendence, direction and control of elections to be vested in an election commission. সুপারিনটেন্ডেন্স শব্দগুলো মন দিয়ে শুনতে হবে। সুপারিনটেন্ডেন্স অর্থাৎ কিনা পুরো পদ্ধতিটার দেখভাল করা। সুপারিনটেন্ডেন্স, ডিরেকশন নির্দেশনা, অর্থাৎ পদ্ধতিটা কিভাবে হবে, কোন কাজ কি পদ্ধতিতে হবে, কি প্রক্রিয়ায় হবে, কখন কোনটা কি করতে হবে, ডিরেকশন। অ্যান্ড কন্ট্রোল নিয়ন্ত্রণ, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইলেকশন কমিশনের। বলা হচ্ছে দি সুপারিনটেন্ডেন্স, ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ দি প্রিপারেশন অফ দি ইলেকটোরাল রোলস ফর and the conduct of all elections to Parliament and to the legislature of every state and of elections to the offices of President and Vice President held under this Constitution shall be vested in a commission referred to in this Constitution as the Election Commission. অর্থাৎ সমস্ত রকম নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন, যে কোনো রাজ্য বিধানসভা নির্বাচন, প্রেসিডেন্ট ইলেকশন, ভাইস প্রেসিডেন্ট ইলেকশন, এই সমস্ত কিছুর সুপারিনটেন্ডেন্স মানে সামগ্রিক দেখভাল, ডিরেকশন নির্দেশনা, অ্যান্ড কন্ট্রোল নিয়ন্ত্রণ সম্পূর্ণ ইলেকশন কমিশনের। 324 আর্টিকেল 324 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এবং এই আর্টিকেল অনুযায়ী ইলেকশন কমিশনের হাতে যে ক্ষমতা আছে সেটাকে বলা হয় রিজার্ভার অফ পাওয়ার ফর দি ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন একটি পৃথক সাংবিধানিক বডি যার উপর কারুর নিয়ন্ত্রণ নেই। সুপ্রিম কোর্ট, খেয়াল করতে হবে এখানে, সুপ্রিম কোর্টের এটা কোনো ডোমেইনই নয়। শব্দগুলো
এখানে লক্ষণীয়, সুপারিনটেন্ডেন্স, ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল। মানে এখানে ইলেকশন কমিশন যা বলবে সেটাই শেষ কথা। সুপ্রিম কোর্টের কোনো কথা কিন্তু মানতে ইলেকশন কমিশন বাধ্য নয়। Electoral role for the superintendent's direction and control of the preparation of the electoral rolls. অর্থাৎ ইলেকটোরাল রোল এইভাবে তৈরি করা, তার সংশোধন করা, তার সম্পূর্ণ ক্ষমতা ইলেকশন কমিশনের আছে। মুখ্যমন্ত্রীর কিন্তু ক্ষমতা নেই, লেজিসলেচারের ক্ষমতা নয় এটা, এটা এমনকি সুপ্রিম কোর্টেরও ক্ষমতা নয়, এটা লেজিসলেচারের ক্ষমতার মধ্যে পড়ে না, এটা এক্সিকিউটিভের ক্ষমতার মধ্যে পড়ে না, এটা জুডিশিয়ারির ক্ষমতার মধ্যেও পড়ে না, এটা ইলেকশন কমিশন একটা সেপারেট কনস্টিটিউশনাল বডি, তাদের ক্ষমতার অন্তর্গত বিষয়, এবং সম্পূর্ণ ক্ষমতা ভারতের সংবিধান ইলেকশন কমিশনকে এই বিষয় দিয়ে রেখেছে। কিন্তু মুখ্যমন্ত্রী শুধু নন, মুখ্যমন্ত্রীর যে সহযোগী নকশাল দলগুলো যারা আছে, মুখ্যমন্ত্রী তো আসলে আমাদের এই রাজ্যের বৃহত্তর যে বাম শক্তি, মানে সমস্ত রকম বাম দলগুলো, কংগ্রেস এবং সমস্ত অতি বাম দল, মাওয়িস্ট পার্টিগুলো, লিবারেশন, মার্কসিস্ট লেনিনিস্ট লিবারেশন দলগুলো, মানে সমস্ত রকমের নকশালে এবং বাম দলগুলোর মুখ হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সাম্প্রতিক বিহার নির্বাচনে এই বাম দলগুলো কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়েছে, এবং আমি তাতে অত্যন্ত খুশি। আমার খুশি হওয়ার একটাই কারণ আমার রাজ্য পশ্চিমবঙ্গ অপরিসীম যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে গত 100 বছর ধরে, সেটা কিন্তু এই বাম দলগুলোর জন্য, এই বামপন্থার জন্য, সর্বনাশা বামপন্থা। এবং তাদের সেই বাম দলগুলোর মধ্যে অন্যতম সিপিআইএম এর লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য একটা কথা বলেছেন সাম্প্রতিক অতীতে। তিনি হেরে একেবারে গোহারা হেরেছেন বিহার নির্বাচনে, এবং গোহারা হারার পর তিনি নানা রকমভাবে ইনিয়ে বিনিয়ে নিজেদের হারটাকে ডিফেন্ড করতে গিয়ে একটা অদ্ভুত কথা বলে বসেছেন। তিনি বলছেন যে মানে বিজেপি সরকার যে এসআইআর যেটা করছে এটা আমরা আগে দেখিনি, এবং আমরা যা আগে দেখিনি তা যখন এরা করছে সেটাকে আমরা বলছি ফ্যাসিবাদ। আশ্চর্যের কথা বলেছেন দীপঙ্কর ভট্টাচার্য। এর আগে এসআইআর আমরা দেখিনি, বিজেপি সরকার যেভাবে এসআইআর করছে সেটা আমরা আগে দেখিনি, সেই কারণে আমরা এটার নাম দিয়েছি ফ্যাসিবাদ। কি আশ্চর্য নামকরণ! দীপঙ্কর ভট্টাচার্যের জন্মের আগে তার মা বাবা দীপঙ্কর ভট্টাচার্যকে দেখেননি, জন্মের পর তো তাহলে নতুন দেখলেন, তাহলে কি ফ্যাসিবাদ? সেটাও আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের হাতে ছিল না, এখন আছে, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ফ্যাসিবাদ। একসময় ইন্টারনেট টেকনোলজি আমাদের কাছে ছিল না, পরে হলো, তাহলে ইন্টারনেট টেকনোলজিও কি ফ্যাসিবাদ? এই ধরনের কথাবার্তা কিন্তু বাম দলগুলোর পক্ষেই বলা সম্ভব, মানুষকে বিভ্রান্ত করাই তাদের যেহেতু আদত উদ্দেশ্য। এবং এখানেই আছে মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাব। 2002 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না, এখন আছে, ফলে 2002 সালে যে কাজটা করতে 1.5-2 বছর লেগেছে, আজকে 2025 সালে সেটা করতে 1 মাস যথেষ্ট সময়। এবং 1 মাস সময়টা যথেষ্ট কিনা সেটা স্থির করবে কে? সেই ক্ষমতাটা তো আমি আপনাদেরকে পড়ে শোনালাম, ভারতীয় সংবিধান সেই সম্পূর্ণ ক্ষমতা ইলেকশন কমিশনকে দিয়েছে, একমাত্র ইলেকশন কমিশনকেই দিয়েছে। সুপারিনটেন্ডেন্স, ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল। ডিরেকশন অর্থাৎ নির্দেশনা, কতদিনের মধ্যে হবে, কারা করবে, কোথায় করবে, কিভাবে করা হবে, কাকে কি কোন ফর্ম দেওয়া হবে, কিভাবে সেই ফর্ম তোলা হবে, সমস্ত ডিরেকশন ইলেকশন কমিশনের। মুখ্যমন্ত্রী কেন বক্তব্য রাখছেন সেটা বোঝার ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের নেই। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে পড়ে দেখতে হবে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, এই আর্টিকেল 324 এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 23 নম্বর সেকশন। কি লেখা আছে? ইনক্লুশন অফ নেমস ইন ইলেকটোরাল রোলস। এনি পারসন হুজ নেম ইজ নট ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোল অফ আ কনস্টিটিউয়েন্সি, যে কোনো লোক যার নাম কোনো কনস্টিটিউয়েন্সির ইলেকটোরাল রোলে নেই, মানে ভোটার লিস্টে নেই, মে অ্যাপ্লাই টু দি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, মানে ইআরও, মানে আমাদের বিডিওরা যে রোলটা প্লে করবেন, মে অ্যাপ্লাই টু দি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ফর দি ইনক্লুশন অফ হিজ নেম ইন দ্যাট রোল। অর্থাৎ
যাদের নাম নেই ইলেকটোরাল রোলে তারা ইআরওদের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। দি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার শ্যাল, if satisfied that the applicant is entitled to be registered in the electoral roll, অর্থাৎ যদি ইআরওর মনে হয় যে এই ব্যক্তি ভোটার লিস্টে নাম থাকতে পারে, then direct his name to be included therein. অর্থাৎ ইআরও যদি মনে করেন যে এনার নামটা ভোটার লিস্টে তোলা যায়, তখন ইআরও এটা করতে পারেন, ভোটার লিস্টে নাম তুলতে পারেন। অর্থাৎ ইলেকশন কমিশনের সম্পূর্ণ ক্ষমতা আছে ভোটার লিস্টের থেকে নাম বাদ দিয়ে দেওয়ার। এই ক্ষমতা সংবিধান কিন্তু ইলেকশন কমিশনকে দিয়েছে, এটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। এই যে বিভিন্ন বাম দলগুলো বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসলে পশ্চিমবঙ্গের বৃহত্তর বাম শক্তির মুখ, তাছাড়া কিন্তু তিনি আর অন্য কিচ্ছু নন। সুতরাং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অথবা বিভিন্ন বাম দল অথবা বাম দলগুলোর মুখপত্র যে পত্রিকাগুলো আছে যেগুলো আমরা পড়ি, বেশিরভাগ লোকজন যে সমস্ত পত্রিকাগুলো পড়ে বিভ্রান্ত হন, নানা প্রশ্ন জিজ্ঞেস করেন, সেই সমস্ত পত্রিকাগুলো যতই যা খুশি তারা বলুন না কেন, পরিষ্কার লেখা আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড দি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো এই ধরনের এসআইআর করার সম্পূর্ণ ক্ষমতা ইলেকশন কমিশনের আছে। তাঁরা যা বলবেন এ ব্যাপারে সেটাই শেষ কথা, সুপ্রিম কোর্টেরও এখানে কোনো ডোমেইন নেই, এবং সেই সূত্রে যে কোনো লোকের নাম কিন্তু ইলেকটোরাল রোল থেকে বাদ পড়তে পারে। এবার কিছু কিছু লোক বলছেন যে আমাদের যতজন ভোটার ছিল ততগুলো ফর্মই বিলি করা হয়ে গেছে, তার মানে যারা বাংলাদেশি, যারা বলছিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে রয়েছেন আমাদের রাজ্যে, অনুপ্রবেশ বাংলাদেশি এবং রোহিঙ্গারা, তারা আসলে সেরকম কেউ নেই। যদি থাকতো তাহলে কি করে এতগুলো ফর্ম বিলি হলো? কথা হলো এগুলো আপনারা একদম কর্ণপাত করবেন না এই কথাগুলোতে, কারণ ফর্ম বিলি হওয়া মানেই কিন্তু ভোটার লিস্টে নাম উঠে যাওয়া নয়। এই যে আমি আপনাদেরকে পড়ে শোনালাম, আরেকবার পড়ে শোনাই, দি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার শ্যাল, if satisfied that the applicant is entitled to be registered in the electoral roll, if satisfied, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার যদি মনে করেন যে এই অ্যাপ্লিকেন্টের নাম ভোটার লিস্টে তোলা যায়, দেন ডাইরেক্ট হিজ নেম টু বি ইনক্লুডেড ইন দি ভোটার্স লিস্ট। অর্থাৎ তাহলেই একমাত্র, অর্থাৎ যারা ফর্ম জমা দিয়েছেন তারা ফর্মটা জমা দিয়ে দিয়েছেন, এবার তাদের নামটা সত্যিই ভোটার লিস্টে থাকবে কিনা 2025-এর খসড়া লিস্টে, সেটা সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণ ইলেকশন কমিশনের হাতে আছে। এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এটা কোনো ম্যানুয়াল প্রক্রিয়া এখন আর নয়। এতদিন পর্যন্ত এই বিরাট কাজটি ইলেকশন কমিশনকে কিন্তু ম্যানুয়ালি করতে হতো, বহু ভুল ভ্রান্তির ব্যাপার ছিল। 2025 সালটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বছর, এবং এআই কিন্তু প্রচণ্ডভাবে ব্যবহৃত হচ্ছে এই ভোটার লিস্ট সংশোধনের কাজে। ইলেকশন কমিশন কিন্তু সম্পূর্ণ প্রস্তুত, ফলে তারা যা যা চেঞ্জেস করছেন, বিএলওরা যা কিছু জমা দেবেন, বিএলওদের অ্যাপের মাধ্যমেও তাদেরকে রেকমেন্ড করতে হবে, অর্থাৎ বিএলওরা যদি ভুলভাল কিছু করেন তাহলে বিএলওদের চাকরি যাবে। সেই আইনও এই রিপ্রেজেন্টেশন পিপলস অ্যাক্ট 1950, 1951, তাতে প্রভিশনসগুলো আপনারা একটু দয়া করে পড়ে নেবেন আইনগুলো, কারণ এখন যখন এত কথা আমরা যখন সোশ্যাল মিডিয়ায় বলছি, তখন না পড়ে না বুঝে কিন্তু কথা বলাটা একেবারেই ভালো কথা নয়। আমরা যখন কথাগুলো বলছি, একটা কাগজ যখনই একটা কোনো একটা পত্রিকা, বিখ্যাত কোনো পত্রিকা যখনই একটা কোনো একজন তার সেখানে একটা উত্তর সম্পাদকীয় লিখে কিছু প্রশ্ন গুঁজে দিচ্ছেন মানুষের মনে, মানুষ সঙ্গে সঙ্গে কথা বলা পুতুলের মতন সেই প্রশ্নগুলো নানা জায়গায় রিপিট করতে আরম্ভ করছেন, তখন কথা বলা পুতুল হওয়ার চাইতে আইনগুলো একটুখানি পড়ে নেওয়া ভালো। সংশ্লিষ্ট সেকশনগুলো সংবিধানের এবং আইনগুলো পড়ে নিলে পরে আমাদের বুঝতে সুবিধে হবে যে আমরা ঠিক কী বলছি, কতটা বোকার মতো বলছি। ফর্ম বিলি হয়ে যাওয়া মানেই কিন্তু ভোটার লিস্টে নাম উঠে যাওয়া নয়। আরও একটা কথা এখানে বলা প্রয়োজন, একটা কথা মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলে আসছেন যে এসআইআর মানেই এনআরসি, এসআইআর মানেই এনআরসি বলে কোনো, এনআরসি মানে কি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, তাই তো? কিন্তু এসআইআর করবার মানে কখনোই সিটিজেন্স রেজিস্টার তৈরি করা নয়। মানে যাদের নাম আজকে এসআইআরে ভোটার লিস্টে থাকছে তারাই যে ভারতের সিটিজেন, এটা কিন্তু সত্যি কথা নয়। মানে
আইন অনুসারে এবং সংবিধান অনুসারে একমাত্র ভারতের সিটিজেনরাই ভারতের ভোটার হতে পারে, কিন্তু উল্টোটা সত্যি নয়। মানে যারাই ভারতে ভোট দিয়েছে তারাই ভারতের সিটিজেন, এটা কিন্তু দি রিভার্স ইজ নট ট্রু। ভারতের সিটিজেন মানেই সে ভারতে ভোটাধিকার তার আছে, কিন্তু ভারতে ভোট দিয়েছে মানেই সে উল্টো পথে সিটিজেন, এটা কিন্তু একদমই নয়। ভারত সরকার কিন্তু এখনও তার সিটিজেন্স রেজিস্টার তৈরি করেনি। সুতরাং এটা কিন্তু একদমই ভাবা মূর্খামি হবে যে এসআইআর এ নাম আছে মানেই আমি সিটিজেনশিপ পেয়ে গেলাম। এইটা যারা ভাববেন সেটাও কিন্তু আর একটা মূর্খামি। আমি এইটাই বলবার চেষ্টা করছি। এবং এই ধরনের মূর্খামি কিন্তু বাম দলগুলো এবং নানা রকম পত্রপত্রিকাগুলো মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই কথাগুলো একদম না শুনে যদি সোজা কথা আমরা জানতে চাই, তাহলে দয়া করে আর্টিকেল 324 টু আর্টিকেল 329 এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 এইগুলো আমরা বরঞ্চ সকলে একটু পড়ে নিই। পড়ে নিলে আমরা বুঝতে পারবো যে ইলেকশন কমিশন যা করছে একেবারে সম্পূর্ণ বৈধ। ইলেকশন কমিশন সবটা করতে পারে। সবকটা ফর্ম বিলি হয়ে যাওয়া মানেই খসড়া তালিকায় সকলের নাম উঠে যাওয়া নয়, আর খসড়া তালিকায় নাম উঠে যাওয়া মানেই সে নাগরিক হয়ে গেল, এটাও সত্যি কথা নয়। এসআইআর মানে এনআরসি নয়। সুতরাং এই যে জায়গাগুলো, এতে পরের মুখের বা সবচাইতে বেশি অবিশ্বাস করুন পশ্চিমবঙ্গের বাংলা সংবাদ মাধ্যমকে। তারা সবচাইতে বেশি বিভ্রান্ত করছে মানুষকে। তাদের বিভ্রান্ত করবার যথেষ্ট কারণও আছে, সেই কারণ নিয়ে আমি খুলে কিছু বলতে চাই না, কিন্তু সবচাইতে বেশি অবিশ্বাস তাদেরকেই করতে হবে। তারা সম্পূর্ণ ভ্রান্ত কথা মানুষকে ছড়াচ্ছে। এটা অপরিকল্পিত এসআইআর নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ভুল কথা বলেছেন এবং তাঁর ডোমেইনের নয় এমন বিষয়বস্তু নিয়ে তিনি কথা বলছেন। দীপঙ্কর ভট্টাচার্য বলছেন যা আমরা দেখিনি সেটাই ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের এরকম ডেফিনিশন যে পৃথিবীতে হয় সেটাই আমরা জানতাম না। কোনো পৃথিবীতে এমন বহু কিছু আছে যা প্রথমবার আমরা দেখছি। জিনোমিক্স নিয়ে এতদিন কোনো রিসার্চ হতো না, এখন হচ্ছে। তাহলে জিনোমিক্সও ফ্যাসিবাদ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ফ্যাসিবাদ, সব কিছুই ফ্যাসিবাদ। সেক্ষেত্রে এই কথাগুলোকে আমরা যেন কর্ণপাত না করি, আমরা যেন খুব সুষ্ঠুভাবে এসআইআর যাতে হতে পারে সেটা আমাদের নাগরিক কর্তব্য। এবং সম্পূর্ণ ক্ষমতা কিন্তু ইলেকশন কমিশনের আছে, কিচ্ছু স্পেসিফাই করে লিখে দেওয়া নেই যে ইলেকশন কমিশন কি করতে পারবে আর কি করতে পারবে না। অতএব এখানে কিন্তু ক্ষমতা ইলেকশন কমিশনের হাতে। রিজার্ভার অফ পাওয়ার বলা হয়, এই প্রভিশনটাকে বলা হয় আর্টিকেল 324 ইজ সেড টু বি রিজার্ভার অফ পাওয়ার, মানে একটা বিরাট বড় রিজার্ভার, ক্ষমতা আর রিজার্ভার, যে ক্ষমতা কারুর কাছে নেই, ইলেকশন কমিশনের কাছে আছে। সুতরাং ইলেকশন কমিশনের কথা শুনে চলি আমরা, এবং আমরা সেই কাজগুলো যেরকমভাবে বলা হচ্ছে সেভাবে করি। কারুর কথায় কান না দিই, বিশেষ করে রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর কথায় তো কান দেওয়াই যাবে না। পশ্চিমবঙ্গের কোনো বাংলা সংবাদ মাধ্যমের কথায় কর্ণপাত করবেন না, তাতেই কিন্তু আমাদের নিজেদের মঙ্গল। ধন্যবাদ, নমস্কার।